আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে অনুষ্ঠান আহরণ। বিশেষভাবে সক্ষমদের প্রতিভা, দক্ষতা ও আত্মনির্ভরতার লক্ষ্যে গত 9 মার্চ শিলচরে পার্পল মেলা নামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাছাড় জেলা প্রশাসন ও সক্ষম সংস্থা যৌথ উদ্যোগে এবং ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীন দিব্যাঙ্গ ক্ষমতায়ন বিভাগের সহায়তায় প্রথমবারের মতো বরাক উপত্যকার শিলচরে এই পার্পল মেলা অনুষ্ঠিত হল। এদিনের অনুষ্ঠানে দিব্যাঙ্গদের খাবারের স্টল থেকে শুরু করে বক্সিয়া ও হুইল চেয়ার রেস, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান, মাইম, স্ট্যান্ড আপ কমেডি, আর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিলচর জেলা ক্রীড়া সংস্থা স্টেডিয়াম চত্বরে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে গুয়াহাটি থেকে আগত সিআরসির আধিকারিক ডক্টর পিকে লেনকা বলেন, আরপিডব্লিউডি অ্যাক্টে বলা হয়েছে ওয়ান অফ দ্য প্রভিশন যেটা আমরা বলি দিব্যাঙ্গ কলা, দিব্যাঙ্গ প্রতিভা, দিব্য প্রতিভা। ये दिव्य शब्द আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী জি এই দিব্যাঙ্গ শব্দ উনি ওনার মন থেকে এসেছিল। আগে ছিল পারসনস উইথ ডিসএবিলিটি, তো এখন হয়েছে দিব্যাঙ্গ। তো এর মধ্যে বেসিক্যালি পার্পল ফেয়ার সিলেক্ট করা হতো বড় বড় সিটিতে, যেমন নিউ দিল্লি, গোয়া, এমনি ভুবনেশ্বর, ব্যাঙ্গালোর, যেখানে পারফর্ম যারা সব দিব্যাঙ্গ ভাই বোনেরা যারা সব পারফর্ম করতো, ওখান থেকে আমরা সিলেক্ট করতাম ন্যাশনাল ট্যালেন্ট পুল। আপনারা এটা শুনে খুশি হবেন যে ডিস্ট্রিক্ট কালেক্টর উনি একসঙ্গে একদম একটা কথায় উনি আমাদের সাপোর্ট করেছিলেন। উনি পুরো এক্সটেন্ড এখানে সিনিয়র অফিসাররা, গভর্নমেন্ট অফিসাররা পুরো তত্ত্বাবধান, ওনার কালকে রাত্রি 11টার সময় ম্যাডাম ছিলেন, ম্যাডাম ডিএসডব্লিউ ছিলেন, ম্যাডাম এডিসি ছিলেন। তো ওনার ডাইরেক্ট সুপারভিশনে এই প্রোগ্রামটা হচ্ছে। হয়তো আমরা আরও একটু ভালো করতে পারবো ফিউচারে, বেশি বড়োভাবে করতে পারবো। কিন্তু এই যে অ্যাক্টটা বললাম, এই অ্যাক্টের মধ্যে আপনারা যদি সাপোজ আজকে প্রতিভামূলক ভালোভাবে প্রদর্শন করবেন, ওগুলো ডকুমেন্ট হবে, এগুলো সার্টিফাইড হবে, এগুলো আগে যাবে এবং হয়তো ন্যাশনাল অ্যাওয়ার্ড, পুরস্কার, হয়তো কোনো মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল বা সোশ্যাল নেটওয়ার্ক বা কমার্শিয়াল চ্যানেল কি হতে পারে, কোনো আমরা বলি স্কাই ইজ দ্য লিমিট। সো দিস ইজ এ বেসলাইন প্ল্যাটফর্ম যেখানে আজকে আমাদের প্রতিবন্ধী ভাই বোনরা সবাই এখানে আজকে সবাই নিজের নিজের ট্যালেন্ট শো করবে। আমাদের অতিবিঘ্ন যারা সব মঞ্চে উপস্থিত আছেন, ওরা এই ট্যালেন্টটাকে সাপোজ এনরোজ করবেন, যারা বেস্ট পারফর্মার, যারা 50 জন পারফর্মার, ওদেরকে আমরা অ্যাওয়ার্ড দেবো। তার মধ্যে হয়তো যারা খুবই ভালো, আমরা হয়তো 5 জনকে রেকমেন্ড করবো নিউ দিল্লিতে। এই তো এখানে শুরু হলো। আমি কালকে জাস্ট কথা বলছিলাম, এখানে মিথুনজি বলে একজন সক্ষমে সেক্রেটারি উনি আছেন, ওনার কোঅর্ডিনেশনে প্রোগ্রামটা অনেকটা সাকসেসফুল। এখানে আমাদের সিআরসি গুয়াহাটিতে, যেটা আমরা গুয়াহাটি সেন্ট্রিক কাজ করতাম, আমরা এখন ভাবছি এখানে একটা রিসোর্স সেন্টার করব। রিসোর্স সেন্টারের কি ব্যাপারটা কি, বেসিক্যালি প্রতিবন্ধী ভাই বোনেরা কী চায়, ওদের কি দরকার, ওদের আজ পর তো একটা প্রভিশন তো আছে, প্লাস ওদের বেসিক্যালি কী দরকার, বেসিক্যালি আইডেন্টিফিকেশন দরকার। আমরা যখন বলি স্কুলে যাই, কলেজে যাই, যেখানে করি সব, হয়তো আমি ডাইরেক্টর, আমাদের প্রত্যেকে দেখুন একটা আই কার্ড আছে। আই কার্ড হচ্ছে যে ফার্স্ট প্রমাণপত্র, যেটা কি আমরা আইডেন্টিফাই করবো উনি কে। তো এখানে যা ডেটাবেস আমি দেখছি 50% ইউডিআইডি কার্ড আরও করতে হবে 4টে ডিস্ট্রিক্টের মধ্যে। আরও আই কার্ড দেওয়ার পর যেগুলো সুবিধা, সাপোজ বাচ্চাদের স্কলারশিপ দেওয়া, বাচ্চাদেরকে স্টাইপেন্ড দেওয়া, ব্রেল কিতাব দেওয়া, এবং ওদেরকে অ্যাক্সেসিবিলিটি স্কুলে পাঠানো, ওদেরকে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে রাখা, ওদেরকে চাকরি ব্যবস্থা করানো, ওদেরকে এবং সোশ্যাল ইন্টিগ্রেশন করানো,
এবং হায়ার স্টাডি জানে। সাপোজ কোনো কোনো বাচ্চা যারা হায়ার স্টাডি যাবে, যারা আমরা বলি জুনিয়র রিসার্চ ফেলো বা পিএইচডি বা ওভারসিজ স্টাডি, ওদেরকে মানে চ্যানেলাইজ করা আমাদের দায়িত্ব। সিআরসি একটা গভর্নমেন্টে, ভারত সরকারের একটা চ্যানেলাইজ এক্সটেন্ডেড উইং। তার মানে এই যে সিআরসি জাস্ট একটা সেন্টার। আমরা এখন প্রত্যেক জেলাতে হয়তো নয়, আমরা 5টে ডিভিশনে রিসোর্স সেন্টার করব। রিসোর্স সেন্টারে আমাদের একটা অফিস থাকবে, হয়তো মাসে একবার আমরা আসবো, পুরো টিম নিয়ে আসবো। যাদের ডিসেবিলিটি সার্টিফিকেট, যাদের কোনো সমস্যা, যারা এলিজিবল, ওদের ভারত সরকারে বা ইভেন আসাম স্টেট গভর্নমেন্ট ইজ ভেরি প্রোঅ্যাক্টিভ, ভেরি অনেস্টলি আই এম স্পিকিং। আই হ্যাভ নট নেভার সিন, ইভেন আই হ্যাভ বাংলা ইংলিশ হয়ে গেল। আমি কিন্তু আমার 20 বছরের থেকে বেশি এক্সপিরিয়েন্স, ওয়েস্ট বেঙ্গলে কাজ করতাম আগে। আসাম স্টেট গভর্নমেন্ট এভাবে আমাকে হেল্প করছে, ডাইরেক্ট মিনিস্টার থেকে শুরু করে যারা আইএস অফিসার, যারা সিনিয়র ব্যুরোক্র্যাটস, দে ডাইরেক্টলি টক উইথ মি। ওরা আমার সঙ্গে টচে আছে, তো ওনারা খুব সাপোর্ট দিচ্ছেন এবং কমপ্লিট ডেটাবেস দিচ্ছেন। হয়তো খুব শীঘ্রই আমরা এখানে আসামে একটা ন্যাশনাল ইউনিভার্সিটি বানাবো। ন্যাশনাল ইউনিভার্সিটি আপনারা জানেন, ন্যাশনাল ইউনিভার্সিটি মানে আমাদের রিহ্যাবিলিটেশনে ন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের দেশে নেই। আমাদের সব ন্যাশনাল ইনস্টিটিউটগুলো কোনো ইউনিভার্সিটির সঙ্গে অ্যাফিলিয়েশন। আমরা কোনো রেসিডেন্সিয়াল স্কুল চালাইনি এখনো, হার্ড ডে হোম করিনি। ন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের এখানকার মুখ্যমন্ত্রী, অত স্ট্রং ডাইনামিক মুখ্যমন্ত্রী, উনি আমাদেরকে 150 একর জায়গা দেওয়ার জন্য কমিট করেছেন। আমরা অর্ডারের প্রসেসে আছি, হয়তো খুব শীঘ্রই এটা আমরা আগে নেব। অনুষ্ঠানে প্রধান অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর राजीव मोहन पंत বললেন, मैं जब आ रहा था इधर से तो मुझे अभिजीत गोटानी के घर मिला। इतनी सुंदर पेंटिंग आप लोग जरूर वहाँ पर देख कर आइए। अभिजीत गोटानी, इतना सुंदर उन्होंने पेंटिंग्स बनाई हैं। और उसके बाद हमारी अपनी बिटिया रुद्राणी, जिसने कि आज के कार्यक्रम का अपने बहुत ही मधुर संगीत के साथ, बहुत मधुर गीत के साथ शुभारंभ किया। बहुत ही सुंदर टैलेंट है और इसीलिए मुझे लगता है कि बहुत ही दिव्यता है इन सभी चीज़ों में। और इसीलिए हमारे प्रधानमंत्री जी ने ऐसे टैलेंटेड लोगों को दिव्यांग बोला है। जब मैं रुद्राणी को सुनता हूँ तो मुझे रविंद्र जैन की याद आती है। कितने सुंदर कंपोजर थे जिन्होंने कि रामायण और सब में रविंद्र जैन का मैं उनका बहुत बड़ा प्रशंसक हूँ। और जब रुद्राणी गाती है तो मुझे उनकी याद आती है, रविंद्र जैन जी की। कितना संभावनाएं हैं, कितनी टैलेंट हैं। हमारी ऋषि मैडम ने अभी भी बताया कि कितनी दिव्यता है आप में, कितनी टैलेंट है आप में। स्टीफन हॉकिंस मेरे आदर्श हैं। इतने बड़े फिजिसिस्ट, इतनी एडवर्सिटी के बाद, इतनी एडवर्स कंडीशन के बाद भी उन्होंने कभी गिव अप नहीं किया। हम लोग छोटी से छोटी परेशानियों में, छोटे एडमिनिस्ट्रेटिव प्रॉब्लम्स आती हैं, हम लोग परेशान हो जाते हैं। मैंने स्टीफन हॉकिंस जी का अपने घर में फ़ोटो लगा रखा है, अपने स्टडी रूम में, ताकि उनसे मुझे प्रेरणा मिलती रहे। कभी भी नेवर गिव अप, क्योंकि विनर्स नेवर क्विट एंड क्विटर्स नेवर विन। तो सवाल ये है कि हमें जब इतनी दिव्यता दी है तो हमें निराश नहीं होना है। मुझे स्टीफन हॉकिंस जी की लाइफ से बहुत सारे लेसन्स मैंने सीखे कि कभी गिव अप नहीं करना है और लगातार काम करते रहना चाहिए। हमारी जो कुछ भी यदि किसी चीज़ में हमारे पास कोई कमी है तो हमें अपनी दिव्यता को पहचानना है कि हमारी स्ट्रेंथ क्या है। वीकनेस हर एक की होती है, हमारी कई सारी वीकनेस होती हैं, बट ज़्यादा इम्पॉर्टेंट है कि हमारी स्ट्रेंथ क्या है। तो अपनी दिव्यता को पहचानने की आवश्यकता है। मैंने ओलंपिक में खिलाड़ी रहा हूँ खुद भी, और इसलिए खेलों को बहुत फॉलो करता हूँ। आप यदि कंपेयर करेंगे हमारे ओलंपिक्स में कितने मेडल्स आए और पैरा ओलंपिक्स में कितने मेडल आए, तो आप देखेंगे कि हमारे जो दिव्यांगजन हैं उनका देश के लिए, देश का गौरव बढ़ाने में उनका ज़्यादा योगदान है। तो ये सारी चीज़ें हमें ध्यान में रखनी हैं, कभी भी अपने को कमज़ोर नहीं समझना है। और इस तरह का आयोजन ये बहुत ही आवश्यक है, क्योंकि इस प्रकार से हमारी अपनी जो टैलेंट्स हैं उसको हम शोकेस करते हैं, अपनी क्षमताओं को हम शोकेस करते हैं, और पूरी दुनिया ये मानती है कि कितनी शक्ति हम में है।
এখন ঋতু পরিবর্তনের সময়, শীতকাল গিয়ে বসন্তকাল, ঠান্ডা গরম একটা অস্বস্তিকর ভাব এই সময় দেখা দেয় নানা রোগের উপসর্গ, বিশেষ করে চর্মরোগ, চিকেন পক্স, গুটি বসন্ত, জ্বর, কাশি প্রভৃতি। ফলে সবাইকেই সতর্ক থাকতে হয়। এ নিয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ তথা বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর গুপ্ত আকাশবাণীকে জানালেন, এখন তো আমাদের বসন্তকাল চলছে, তো শীত শেষ হচ্ছে, গরমটা এসে যাচ্ছে। এই ট্রানজিশন পিরিয়ডটা কিন্তু খুব মানে একটা সেন্সিটিভ স্কিনের জন্য, কারণ এতদিন আমরা ঠান্ডা ঠান্ডা মানে ফিল করে এসেছি, এখন আমরা একটু গরম গরম ফিল করছি। এই ট্রানজিশন ফেজটাতে নানা ধরনের স্কিনের প্রবলেম হয়। এতে সব থেকে কমন যেটা হলো আমাদের পার্টিকুলারলি ভাইরাল এক্সেন্থেমস যেগুলো আছে, যেরকম মিজলস আছে, আমাদের আমাদের চিকেন পক্স আছে, বা ইভেন আদার যেগুলো ভাইরাল ডিজিজ আছে, এগুলো অনেক সময় জ্বরের সাথে অনেক স্কিন র্যাশ হয়ে যায়। আর এগুলো নিয়ে মানুষও অনেক পাজলড হয়ে যায়, কারণ অনেক সময় বুঝতেও পারে না কি এক্স্যাক্টলি কি হচ্ছে। তো এইসব ব্যাপারে আমাদের মেইন সাবধানতা হলো যে আমাদের প্রথমেই রোগগুলোকে একটু গুরুত্ব দিয়ে দেখতে লাগবে। এগুলা রোগ আমাদের ছোটখাটো সিমটম দিয়ে স্টার্ট হয়, যেরকম স্টার্ট হয় জ্বর, শরীরে ব্যথা, তারপরে অনেক সময় স্কিন র্যাশ গুলো এসে যায়। তো আমাদের একটু ওয়াচফুল হতে লাগবে, সাবধানতা অবলম্বন করতে লাগবে। আর এজ গ্রুপের ক্ষেত্রে কিছু সিলেক্টিভ এজ গ্রুপ আছে, যেরকম মেজলসের কথা যদি আমরা ধরি, এটা বাচ্চাদের বেশি হয়, বিলো 10 ইয়ার্স, ওটার প্রাদুর্ভাব খুব বেশি। এখন যদিও মেজলস অনেক কমে আসছে, কারণ সরকারি নিয়মে তো এখন আমাদের সবাই ভ্যাকসিনটা নিয়ে নেয়, যার জন্য মিজলস হলেও মিজলসের যেটা পারিপার্শ্বিক যেটা সাইড ইফেক্টস বলা যেতে পারে, এটা অনেক কম, সিভিয়ার এতটা হয় না। আর হলেও মানে সামান্য হয়, কিন্তু মিজলস একটা কিন্তু বহুত প্রাণঘাতী বেমার বা মানে সংক্রমণ বলতে পারে, কারণ একবার হলে এটার অনেক ধরনের কমপ্লিকেশন হয়ে যেতে পারে, পার্টিকুলারলি বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা সাবধানতা অবলম্বন না করি। আর দ্বিতীয়ত চিকেন পক্স, হ্যাঁ, এটাও কিন্তু এই সময়ে প্রাদুর্ভাব খুব ঘটে। চিকেন পক্সের অবশ্য কোনো বয়স এরকম কিছু নেই, যে কোনো বয়সের ব্যক্তি এফেক্টেড হয়। তো চিকেন পক্স হলেও প্রথমে একটু জ্বর জ্বর ভাব থাকে, তারপর স্কিনে ফুসকুড়ির মতো বেরোয় যেটাতে জল থাকে, পরে এটা অনেক সময় পেকে গিয়ে ঘা মতো হয়ে যেতে পারে। আর লাস্টে রইল নন মিজলস ভাইরাল এক্সেন্থেমস বা অন্য ভাইরাস থেকে যেগুলো সংক্রমণ হয়। তো এইগুলোর ক্ষেত্রেও আমরা অফ লেট যেটা দেখতে পাচ্ছি, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আর এটা চেঞ্জিং ক্লাইমেটে এটা খুব বেশি প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। বাচ্চারাও এফেক্টেড হচ্ছে আর বড় মানুষও এফেক্টেড হচ্ছে। এখানে দেখা যায় যে এইটা ঠিক মিজলসের মতো অত সিভিয়ার হয় না, কিন্তু এটারও একটা পারিপার্শ্বিক সাইড ইফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তো আমি সবাইকেই বলবো যে আপনাদের এই ধরনের কোনো রোগ হলে বা স্কিনে যেগুলো ইনফেকশন হয়ে যেতে পারে, আপনারা তাড়াতাড়ি তাড়াতাড়ি ডক্টরের সামনে আপনারা এসে যাবেন। আর আমাদের সরকারি হসপিটালগুলো যেগুলো আছে, এগুলো সবগুলোতে এই রোগের মানে সুচিকিৎসার ব্যবস্থা করা আছে। জল থেকে সাধারণত জলবাহিত যেগুলো ওয়াটার বর্ন ডিজিজ যেগুলো আছে, এগুলো হচ্ছে বেশি। যেরকম অনেকের সব থেকে কমন হলো পেট খারাপ হওয়া, এটা কিন্তু খুব কমন এখন এই সিজনে, পার্টিকুলারলি বাচ্চাদের ক্ষেত্রে রোটা ভাইরাস ইনফেকশন যেটা আছে, এটা এই সময় খুব বেশি হয়। আর যারা জলবাহিত রোগে আক্রান্ত হন, তাদের মেইনলি তাই পেটের সংক্রমণটা বেশি হয়ে যাচ্ছে। এখন যদিও কলেরা হচ্ছে না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় খুব সিভিয়ার ডায়রিয়া হয়ে যাচ্ছে। তো এগুলো কন্টামিনেশন থেকে হয়। আমাদের এইগুলো ব্যাপারে সবসময় খাওয়ার জলটা অন্তত আমাদের যদি সোর্সটা ঠিক না থাকে, আমাদের ফুটিয়ে পান করা খুব দরকার, কারণ জল আধা ঘন্টা বা 20 মিনিট ফোটালেই এটা অলমোস্ট একদম 0% ইনফেক্টিভিটিতে এসে যায়। যার জন্য আমরা যদি মনে করি যেখানে জলটা নিয়ে আমাদের একটু মানে ডাউট আছে বা সন্দেহ আছে, জলটা অবশ্যই ফুটিয়ে পান করলে আর এই ধরনের রোগগুলো হয় না। কারণ জলবাহিত রোগ অনেক সময় অনেক মারাত্মক হয়ে যায়, যেরকম টাইফয়েড, এটা কিন্তু অনেক দিন ভোগায়, কিন্তু রোগীকে অনেক সময় এই প্রাথমিক ডায়াগনোসিস করাটাই ডিফিকাল্ট হয়, যার জন্য অনেক সময় রোগীর কমপ্লিকেশন ডেভেলপ করে। কিন্তু এইগুলা সম্পূর্ণ প্রিভেন্টেবল ডিজিজ। স্যার, একটা শেষ প্রশ্ন, যে এখন করোনা পরবর্তীকালে দেখা যাচ্ছে এই যারা ভাইরাল ফিভারে আক্রান্ত হচ্ছেন, তাদের ক্ষেত্রে জ্বরে ভোগার পর কিছুদিন পরে মধ্যে দেখা যাচ্ছে তারা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যাচ্ছেন। সেই ব্যাপারটা খুবই বেশি এখন শোনা না, এটা যাচ্ছে। দেখেন, এটা তো ভাইরাল ডিজিজ খালি একটা স্ট্রেনই সীমাবদ্ধ না, কারণ করোনা যেটা ছিল সেটাও ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একটা ভেরিয়েন্ট। তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে আমরা এখন যদিও অনেকগুলো ভ্যাকসিন এসে গেছে, ফ্লু ভ্যাকসিন যেগুলোকে বলছে, কিন্তু ভাইরাসটা একটা পরিবর্তনশীল প্রক্রিয়ার মধ্যে থাকে।
যার জন্য এটার এগেনস্টে মানে এফেক্টিভ ভ্যাকসিনেশন এখন অবধি বের হয়নি। কারণ মোর দেন 100 ভেরিয়েন্টস অফ ভাইরাস আছে যেগুলো আপনার ইনফ্লুয়েঞ্জা বা ইনফ্লুয়েঞ্জা লাইক সিনড্রোম গুলা করে। তো এই ক্ষেত্রে বলবো এখানেও সাবধানতা অবলম্বন করা দরকার। যদি আপনার সামান্যতম কাশি হয়ে যায় যেটা অনেক 5-7 দিন থেকে যাচ্ছে আর সিমটম গুলা বেড়েই যাচ্ছে, অবশ্যই নিকটবর্তী চিকিৎসালয়ে গিয়ে আপনি চিকিৎসা করিয়ে নেবেন। কারণ এইগুলো অনেক সময় পার্টিকুলারলি খুব বাচ্চাদের ক্ষেত্রে আর যাদের বয়স বেশি ওদের ক্ষেত্রে অনেক সময় প্রাণঘাতী হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি বলবো যদি কারো বিন্দুমাত্র সন্দেহ থাকে, জ্বর, কাশি, শরীরে ব্যথা, যেটা একটা টিপিক্যাল ভাইরাল এক্সান্থেমসের মানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের লক্ষণ, ওইগুলা ক্ষেত্রে সময় নষ্ট করে না করে নিকটবর্তী চিকিৎসালয়ে গিয়ে আপনার চিকিৎসার বন্দোবস্ত করেন। আর সব সরকারি চিকিৎসালয় ইনক্লুডিং শিলচর মেডিকেল কলেজের চিকিৎসার সুব্যবস্থা আছে। 12 ও 13 মার্চ হাইলাকান্দি টাউন হলে জেলা কৃষি বিভাগের উদ্যোগে দুদিনের কৃষি মেলা অনুষ্ঠিত হলো। মেলা উদ্বোধন করেন জেলা উন্নয়ন আয়ুক্ত এলডাড ফাইরিম। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে জেলা কৃষি আধিকারিক দিব্যজ্যোতি ফুকন বলেন, কৃষকসকলৰ মাজত এক আমোদজনক পৰিৱেশ আৰু তেখেতসকলৰ নতুন প্ৰযুক্তিবিদ্যাৰ প্ৰতি আকৰ্ষণ বৃদ্ধি কৰা আৰু কৃষি বিভাগৰ দ্বাৰা পৰিচালিত বিভিন্ন আঁচনিসমূহৰ লগত পৰিচিত কৰি দিয়াৰ বাবে এক মিলন মেলাৰ অনুষ্ঠান গঢ়ি তোলা। বিভাগৰ অতি কম সংখ্যক কৰ্মচাৰী থকা স্বত্বেও জিলাখনৰ কৃষি শ্ৰীবৃদ্ধিৰ কাৰণে আমি অহৰহ প্ৰচেষ্টা চলাই আছোঁ। এই ক্ষেত্ৰত জিলা প্ৰশাসনৰ মুৰব্বী জিলা আয়ুক্তৰ পৰা সম্পূৰ্ণ সহযোগিতা পাইছোঁ। বিশেষকৈ জিলা উন্নয়ন আয়ুক্ত ডিডিচি মহোদয়ৰ তত্বাৱধানত বিভাগীয় আঁচনিসমূহৰ কাম সুচাৰুৰূপে আৰু সময়মতে কৰাত আমি সফল হৈছোঁ। আমাৰ বিভাগৰ চলি থকা আঁচনিসমূহ আমাৰ জিলাখনত মুঠ ৭৪,১২৫ সংখ্যক 25জন কৃষকে প্ৰধানমন্ত্ৰী কৃষক সন্মান নিধি আঁচনিৰ লাভালাভ গ্ৰহণ কৰি আছে। প্ৰধানমন্ত্ৰী ফচল বীমা আঁচনিৰ অধীনত 2024 বৰ্ষত 22,147জন কৃষকক খাৰিফ বতৰত আৰু 2025 বৰ্ষত ৰবি শস্য বতৰত 2,613জন কৃষকক বীমা আঁচনিত অন্তৰ্ভুক্ত কৰা হৈছে। RKV আঁচনি আৰু FNS আঁচনিৰ অধীনত বিভিন্ন ধৰণৰ শস্যৰ বীজ খেতিয়কৰ মাজত বিতৰণ কৰা হয়, লগতে প্ৰদৰ্শনীমূলক খেতি কৰা হয়। এই আঁচনিৰ জৰিয়তে কৃষকসকলৰ ৰেহাই মূল্যত স্প্ৰেয়াৰ, পাৱাৰ টিলাৰ আদি বিতৰণ কৰা হয়। ASMNES আঁচনিৰ অধীনত কৃষকক স্বাৱলম্বী কৰাৰ কাৰণে বিভিন্ন সময়ত খেতিয়কক স্প্ৰেয়াৰ, বাগিচা উন্নয়নৰ বাবে কৃষি সঁজুলি, সেউজ গৃহৰ বাবে নেট আৰু বিভিন্ন শস্যৰ বীজ আৰু উন্নত জাতৰ গছপুলি বিতৰণ কৰা হয়। প্ৰধানতঃ আজি মেলাখন যিহেতু কৃষি প্ৰযুক্তি ব্যৱস্থাপনাৰ অভিকৰণ আঁচনিৰ অধীনত অনুষ্ঠিত কৰা হৈছে, এই আঁচনিৰ অধীনত সময়ে সময়ে আমি কেপাচিটি বিল্ডিং ট্ৰেইনিং ফাৰ্মাৰ্চক আমি দি আছোঁ। এক্সপ'জ ভিজিটাৰ আমি ষ্টেটৰ ভিতৰত আৰু ষ্টেটৰ বাহিৰত দিছোঁ। উমেন ফুড ছিকিউৰিটি গ্ৰুপছক আমি ট্ৰেইনিং দিছোঁ। ডেমনষ্ট্ৰেশ্যন অফ ৰাজমাহ, পটেটো আমি এইখিনি ইয়াত কৰিছোঁ। ফাৰ্মাৰ সায়েন্টিষ্ট ইণ্টাৰেকশ্যন ইত্যাদি অনুষ্ঠিত কৰা হয়। জেলা পশু আধিকারিক জয়ন্ত তালুকদার, মঞ্চ একটা সুবিধা পাইছে, তা আমি বেশি কথা বলবো না, জাস্ট একটা আমরা ডিপার্টমেন্টের কথা বলবো, যেটা হয়তো আপনারা কিছু পরিমাণে জানে হলেও এটা আমার কোয়ার ভাবছি এটা দরকার আছে। আপনারা জানে যে আমরা ভেটেনারিতে যেগুলো আমার গাভীগুলো আছে, দুধের গাভী, এটা লোকাল হতে পারে বা উন্নত জাতের ক্রসবিট হতে পারে, যেগুলারে আমরা বর্তমান কৃত্রিম প্রজনন আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করিয়া উন্নত জাতের বাচ্চা, উন্নত জাতের কাপ প্রোডাকশন করিয়া এখান থেকে আমরা বেশি দুধ পাইতে পারি। তো এখানে আজকে প্রায় 1 বছর হয়েছে, তো আমরা একটা নতুন সিমেন্ট একটা যেটা দিয়ে আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করি, তো এটা নতুন একটা সিমেন্ট আমরা মানে সাপ্লাই এখানে হয়েছে, আমরা হেলান ডিস্ট্রিক্টে হয়েছে। এটা হচ্ছে সেক্স সর্টেড সিমেন্ট, হয়তো অনেকেই এটা জানে আপনারা। তো সেক্স সর্টেড সিমেন্টটা হয়েছে কি, এখানে সুবিধাটা হয়েছে কি, সেক্স সর্টেড সিমেন্ট দিয়া যদি আপনারা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে তাহলে কি হবো, আপনারা 90% মানে থিওরিটিক্যালি কইছে 90%, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখছি 95% আপনারা ফিমেল কাপ পাইতে পারে, ফিমেল কাপ আপনারা অ্যাকসেপ্ট করতে পারে। মানে একটা যদি সেক্স সর্টেড সিমেন্ট দিয়ে আপনার
লোকেল গাই বা একটা ক্রসবিট গাইরে যদি আপনারা ইনজেকশন দেয় তাহলে আপনি ফিমেল কাপ একটা 95% আশা করতে পারেন। তো এটা হচ্ছে ফার্মার্সের লাগে খুবই সুবিধা, কারণ অনেক সময় হয় কি যে দুধের বিজনেস করে, দুধের লাগে গাভী পালে, যখন আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কৃত্রিম প্রজনন করে তখন কি হয়, তারা যদি মেল বাচ্চা হয় গাইগুলার, তো মানুষ তার লস হয়ে যায়, কারণ এই তো দুধের লেগেও বিজনেসটা করতে আসে। তো এখন এই সুবিধাটা আছে আমরা সেক্স শর্টেজ সিমেন্ট, যেটা দিয়া আমার ফার্মারগুলো 95% আশা করতে পারে ফিমেল কাপের জন্য। আর এটার আপনার ভালো ভালো জাত আছে, যেমন শাহিয়াল আছে, গির আছে, হলস্টেন ফ্রিজিয়ান আছে, আরও জার্সি আছে। গতিকে প্রত্যেকটা জাতে বেশি দুধ দেওয়ার ক্ষমতা আছে এই জাতগুলো। তারপরে এইগুলোর আরও ক্ষমতা আছে কি, আমার গাভীর লগে, আমরা লোকাল গাভীর লগে যখন ক্রস হয়ে বাচ্চাগুলো হবে তখন এগুলোর রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা একটু বেশি থাকে। তো আমি আশা করছি আমি বেশি সময় নিব না, আর অনেক আমার সম্মানীয় বক্তাগণ আছে। তো আমি আশা করছি আপনারা সেক্স শর্টেজ সিমেন্ট যে সময় আপনারা দরকার হবে এটা ব্যবহার করেন। আমার ফিল্ড ওয়ার্কারগুলো আছে, বা কাইন্ডলি আপনারা সঙ্গের ফার্মারগুলো এই মেসেজটা দেবেন। হাইলাকান্দি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী রাজারাম বাংকার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। केंद्र पे क्या क्या इम्प्लीमेंटेशन चल रहे हैं, क्या क्या टेक्नोलॉजी इम्प्रूव चल रहा है और क्या उनका इम्प्लीमेंटेशन चल रहा है, तो हम उसके बारे में हमारे स्टॉल पे भी आप विजिट करके जान सकते हो ये सब चीज़ें। और हमारे जैसे कृषि विज्ञान केंद्र से हम एक एडवाइजरी जारी करते हैं, पर मंथ एक एडवाइजरी जारी होता है जिसमें कि किस जोन में, इस हैलाकंडी के जोन में क्या क्रॉप हो रहा है, क्या उसका इंसेक्ट अफेक्ट हो रहा है, तो उसका क्या ट्रीटमेंट है, वो सब कुछ एक एडवाइजरी जारी होता है। और कृषि विज्ञान केंद्र में ऑफ कैंपस और ऑन कैंपस ट्रेनिंग का भी हम आयोजन करते हैं, जिसमें कि नर्सरी मैनेजमेंट, स्किल डेवलपमेंट और पोस्ट हार्वेस्ट टेक्नोलॉजी मैनेजमेंट से रिलेटेड हम ट्रेनिंग वगैरह भी देते हैं। तो आप सभी स्टॉल में विजिट कीजिए और अपना क्वेरी जो भी हो संबंधित डिपार्टमेंट से पूछिए। ডিডিসি এলডাড ফাইরিম বললেন, आज हुआ है किसान मेला, बहुत खुशी की बात है। ये बहुत अच्छा चीज़ है, सब 7 साल में होना चाहिए, क्योंकि किसान लोग का कितना प्रोडक्शन होता है उसका एक्सचेंज कर ये देखना चाहिए। हम क्या लगाता है, वो क्या लगाता है, उसको देखने के लिए आना भी बहुत दरकार है। और इसी के साथ में भी ये हमारा स्टॉल है, गवर्नमेंट का स्टॉल, उसमें भी बहुत इंफॉर्मेशन भी मिल सकता है। तो सब कुछ है इधर में। और नतून ये सब प्राइवेट ऑर्गेनाइजेशन से आए, रॉयल नर्सरी, ये सब टेक्की क्लब, ये सब अच्छा किया है, पार्टिसिपेट किया है। और हमारा FPC से भी आया, बोलीपार और लाला, तो इससे बहुत कुछ इंफॉर्मेशन मिल सकता है। गवर्नमेंट का उद्देश्य है सब किसान मेला का, जितना किसान आना चाहिए अटेंड करके, ये सब प्रोडक्ट जितना है आके देखना चाहिए सब लोग, ये क्या लगाए हम भी लगा सके कि नहीं, एक्सपेरिमेंटल बेसिस में। क्योंकि आजकल साइंटिफिक इनोवेशन चल रहा है, नतून चीज़ निकाल रहा है, वो किसान क्या करता है, वो किसान भाई क्या करता है, क्योंकि यूट्यूब से मिलके सब कुछ आजकल निकल जाता है ये। लेकिन आज थोड़ा दुख भी लगा है, फार्मर्स लोग बहुत कम आया है, ये किस कारण के हमको मालूम नहीं, ये थोड़ा ज़्यादा होना चाहिए। सुना है कल से गांव में लेके जाएगा, ये गांव में तो सब ज़्यादा आना चाहिए, क्योंकि हमारा PM किसान में 70,000 के ऊपर किसान रजिस्टर हुआ है, लेकिन इतना आया है, क्या बात है सब, ये लोग किसान है कि नहीं, क्या है, फिर सर्वे करने पड़ेगा। और हमारा रिक्वेस्ट है VLE एग्रीकल्चर जितना फील्ड ऑफिशियल्स है, आप लोग का एरिया से कौन आया है, कौन नहीं आया है, थोड़ा देखिए ये सब क्या किसान है, किसान मेला है तो किसान आना चाहिए। ये लोग कल भी, आज भी होगा, कल भी होगा, आप लोग देखिए, थोड़ा रजिस्टर देखिए, रजिस्टर मेंटेन करो, आप लोग का आदमी कितना आया है, हमारा आदमी कितना है, ये थोड़ा देखने का जरूरी है। क्योंकि गवर्नमेंट से कितना पैसा खर्चा करके ये सब मेला ऑर्गेनाइज किया, बहुत पैसा खर्चा किया इसमें। উপত্যকার অন্যান্য জেলার সঙ্গে শ্রীভূমি জেলায়ও গত 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস
পালন করলেন জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সদস্যরা। এই উপলক্ষে শ্রীভূমি শহরের রবীন্দ্রসদন মহিলা বিদ্যালয়ের মহিলা বিভাগ ও কলেজের এসিটিএ শাখার মহিলা বিভাগের যৌথ উদ্যোগে কলেজের ছাত্রীদের নিয়ে নানা কার্যসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। নারী দিবসে বক্তব্য রেখে কলেজের অধ্যক্ষ ডক্টর সব্যসাচী রায় বলেন, এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আমরা তোমাদের সামনে ম্যাডামকে এনে অনুরোধ করে এনে উপস্থিত করানোর উদ্দেশ্য একটাই, দেখবে সেই দিনের সেই মহিষী মহিলারা কি করেছিলেন। তুমি আজকে যে বাধ্যবাধকতা অনুভব করছো, অনেকেই করছো, ম্যাডামরা সেই সময়ে এর থেকে অনেক বেশি অসুবিধার সম্মুখীন হয়েছেন, কিন্তু আত্মশক্তিতে ভরপুর ছিলেন, নিজের লক্ষ্যে অবিচল ছিলেন। তার জন্যই তো আমাদের কাছে ম্যাডাম নমস্য ব্যক্তি। তো আমি বিশেষ বক্তব্য রাখবো না। এই অনুষ্ঠান আয়োজনে আমি অত্যন্ত আপ্লুত। মহিলা কলেজ, মহিলা সবলীকরণ খুব প্রয়োজন। দুটি ব্যাপার আমার বিগত কয়েক মাসে দেখেছি, যে স্বাস্থ্য ক্ষেত্রে কিছু পদক্ষেপ আমাদের নেওয়া খুব প্রয়োজন। সভার মুখ্য অতিথি শ্রীভূমি জেলার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষিকা এবং নারী আন্দোলনের পুরোধা পদ্মাবতী মজুমদার বললেন, আজকের দিনে মেয়েদের কি অবস্থান এবং মেয়েরা কতটুকু কি করতে পারবে সেটা ব্যাপারে আমি বলছি। আজকে প্রত্যেকটি আগের দিনের থেকেও এখন মেয়েরা অনেক বেশি শিক্ষিত হচ্ছে এবং গ্রাম বাংলা থেকেও, গ্রামের থেকেও অনেক মেয়েরা যে মহাবিদ্যালয়ে এসে পড়াশোনা করছে, সেটাই খুবই সুখের কথা, খুবই আনন্দের কথা। কারণ আগের গ্রামের মেয়েরা অনেক পিছিয়ে ছিল এবং তাদেরকে তাদের সামাজিক অবস্থায় তাদের পিছিয়ে রাখা হতো এবং তারা যে সমস্ত পরিবার থেকে এবং যে সম্প্রদায় থেকে আসছে, সেই সম্প্রদায়েরও ছিলেন অত্যন্ত কঠোর মনোভাবাপন্ন। তারা মেয়েদের শিক্ষা দীক্ষার উপর এতটা জোর দিতেন না। কিন্তু আমার মনে হয় এখন মেয়েরা, যে ছাত্রীরা এখন কলেজে আসছে, তারা নিজেরাই নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য তাদের পরিবারের সঙ্গে, হয়তো বা জানি না আমি, অনেক পরিবারেই মেয়েদেরকে পাঠাচ্ছেন, অনেক পরিবারে হয়তো কঠোর নিয়মকানুনের মধ্যে রাখছেন, কিন্তু সেইগুলি তারা করেও তারা এসে কলেজে ভর্তি হচ্ছে এবং পড়াশোনা করছে এবং তারা শিক্ষিত হচ্ছে ঠিকই। কিন্তু আপনার মেয়েরা এখন শিক্ষিত হচ্ছে শুধু শিক্ষার দিক থেকে হয়তো আছেই, তাছাড়া না আমাদের মেয়েরা এখন মহাকাশেও বিচরণ করছে। এবং সুনিতা উইলিয়ামের কথা তোমরা সবাই নিশ্চয় জানো, এখনও তিনি মহাকাশ স্টেশনে আছেন। এই যে উনার মনোবল এবং শারীরিক শক্তি, শারীরিক বল যদি না থাকে এবং মনোবল যদি না থাকে, আমি ভাবতেই পারি না কি করে এতদিন ধরে, এত মাস ধরে উনি ওইখানে মহাকাশে তিনি আছেন এবং সঙ্গে আরেকজন আছেন। যাই হোক, সেই থেকে আমি বলছি মেয়েরা অনেক দিকে অনেক বেশি উন্নত হচ্ছে, কিন্তু তৎসত্ত্বেও আমাদের সমাজে কিছু সংখ্যক পৈশাচিক এবং অসুর শ্রেণীর মানুষ আছে যারা মেয়েদেরকে এখনও বিশ্রীভাবে ব্যবহার করছে। শ্রোতা বন্ধুরা, আহরণ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিল মনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।